দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন কুয়েত থেকে আমাদের সহকর্মী সাদেক রিপন। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ সময় দিয়েছেন। আমরা একটু আমাদের সহকর্মীর কাছে আগে প্রথমে যেতে চাই। সাদেক, আপনি যেহেতু আছেন কুয়েতে, আমরা দুটি প্রশ্ন আপনার কাছে। প্রথমত, এই যুদ্ধের ফলে কুয়েতে সেখানে কি ধরনের প্রভাব পড়ছে? একই সাথে সেখানে আমরা জানি যে বাংলাদেশিরা সেখানে সবচেয়ে বেশি অবস্থান করছেন। আমরা জানি শ্রমিক থেকে শুরু করে নানা কাজেই সেখানে আছেন, বাংলাদেশের সংখ্যাটা বেশি। তাদের কি অবস্থা? ধন্যবাদ তানি আপনাকে। দুপুরের পর থেকে এখানে থেমে থেমে কুয়েতের জাহরা অঞ্চলে যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানে হামলা হয়েছে। তো কিছুক্ষণ আগে যেটা আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে জানতে পারলাম, কুয়েতে বিমানবন্দর টার্মিনাল 1 নম্বরে ড্রোন হামলা হয়েছে। তো এই ড্রোন হামলার কারণে কিছু শ্রমিক আহত হয়েছেন এবং বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত। উদ্ধার কাজ চলতেছে এবং পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে এবং জোরদার ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি, বিকাল 5টার দিকে বাংলাদেশ এম্বাসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি তারা উল্লেখ করেছেন যে সামরিক বাহিনীর যে ঘাঁটি আছে, ঘাঁটির আশপাশে যাতে প্রবাসীরা যারা বসবাস করেন বা বসবাস করে থাকলে তাদেরকে যাতে নিরাপদ দূরত্বে চলে যান এবং যারা অন্যান্য অঞ্চলে আছেন তারা যাতে প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হন এবং প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, মোবাইল চার্জ এবং কুয়েতের বৈধ সিভিল আইডি সবকিছু নিজের কাছে রাখার জন্য। আর বিশেষ করে আরেকটা জিনিস যেটা বলেছে, যেহেতু এটা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ইস্যু, তো যাতে প্রবাসীরা এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ধরনের পোস্ট ভিডিও শেয়ার না করে, যাতে কোনো ধরনের গুজব শেয়ার না করে, কোনো ধরনের মন্তব্য না করে, দূতাবাসের বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কুয়েত প্রবাসী যারা আছেন তাদেরকে। আর এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে কয়েকটা হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা যদি কোনো ধরনের প্রয়োজন হয় বা জরুরি প্রয়োজন যাতে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এবং যোগাযোগ করতে পারেন। একই সাথে একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে যেহেতু এখানে হামলা আপনি বলছিলেন যে বিমানবন্দরে হয়েছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে দেখছিলাম যে এই এলাকাগুলোতে, এই কাতার কুয়েতের এই অঞ্চলগুলোতে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানেও হামলা চালিয়েছে ইরান। সেই হিসেব করে আপনি বলছিলেন যে সেখানকার কুয়েতের সরকার বলেছে যে ওই ঘাঁটির আশেপাশে যাতে মানুষ না থাকে। কিন্তু এই বিমানবন্দরে হামলার পর কুয়েতের সরকার কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে এবং একই সাথে বাংলাদেশে যারা রয়েছেন সেখানে তারা অনেকেই তো আমরা জানি যে ফ্লাইট জটিলতায় পড়েছেন, বাংলাদেশ থেকেও কোনো ফ্লাইট যাচ্ছে না, ওখান থেকে কোনো ফ্লাইট এখানে আসতেছে না। এই বাস্তবতায় কুয়েত সরকার এই প্রবাসীদের জন্য এবং অন্যান্য দেশের মানুষদের জন্য আসলে কোনো ব্যবস্থা করেছে কিনা? যেহেতু দুপুর থেকে কুয়েতের সিভিল এভিয়েশন সব ধরনের অভ্যন্তরীণ এবং বহির্গমন সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করেছে। এরপরেই কিন্তু কুয়েত এয়ারপোর্টে টার্মিনালে হামলা হয়েছে। তো যেহেতু এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে, বিমান চলাচল বন্ধ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কুয়েতের যে ট্রাভেল এজেন্সিগুলো আছে, ট্রাভেল এজেন্সিগুলোতে যে সকল প্রবাসী টিকিট করেছেন ঈদে দেশে যাওয়ার জন্য, তারা ভিড় করতেছেন এবং অনেকে ফোন দিতেছেন যে এজেন্সি থেকে টিকিট নিয়েছেন ওই এজেন্সিগুলোতে তাদের ফ্লাইটের শিডিউলে কি হবে বা তারা যেতে পারবে কিনা বা তারা টিকিট রিফান্ড করবে কিনা এবং তাদের তারা এখন কি করবে, কি তাদের উপায় কি, পরিস্থিতি কি। তো এইসব বিষয় নিয়ে বা যারা দেশে আছেন তারাও কিন্তু ফোন করতেছেন যে এজেন্সি থেকে। অনেক সময় তাদেরকে ফোনে জবাব দিচ্ছেন তারা ট্রাভেল এজেন্সি আছেন। তো প্রবাসীরা বিশেষ করে ট্রাভেল এজেন্সি গুলোতে ভিড় করতেছেন বেশি ইয়ার কারণে। আবার অনেক প্রবাসী আছেন তারা টিকিট করার জন্য চিন্তা ভাবনা করছেন বা আজকে কালকের মধ্যে উদ্বিগ্নতার মধ্য দিয়ে আসলে তারা আছেন। আপনি আছেন আমাদের সাথে, আমরা একটু আমাদের অতিথির কাছে যেতে চাই। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে গণমাধ্যমগুলো, ইসরায়েলি গণমাধ্যমগুলো এর মধ্যে জানাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন, কিন্তু আবার ইসরায়েলের এই কথার পাল্টা জবাব আবার দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন যে না, তিনি বেঁচে আছেন। যেই ঘটনাটাই সত্য হোক না কেন, বেঁচে থাকলে কি হতে যাচ্ছে আর বেঁচে না থাকলে কি হতে যাচ্ছে ইরানের ভবিষ্যৎ? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা যুদ্ধকালীন সময়
যুদ্ধকালীন সময়ে একটা ওয়ার ডিপ্লোমেসি বলতে একটা কথা আছে, যেখানে ডিপ্লোমেসিতেও আপনার কূটনীতিতেও প্রোপাগান্ডার অনেক সময় আশ্রয় নেওয়া হয়। তো যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত তো কিন্তু উভয় পক্ষ থেকে এক পক্ষের দাবিকে আর পক্ষ মানে অস্বীকার করার জন্য চেষ্টা করবে, এটা স্বাভাবিক। তো এই মুহূর্তে এই তথ্যগুলোর সত্যতা মানে যার বিরুদ্ধে বলা হচ্ছে তারা স্বীকার না করা পর্যন্ত বা ওইরকম কোনো প্রমাণ সামনে না আসা পর্যন্ত এটা আসলে বলা কঠিন। সুতরাং যুদ্ধ যতক্ষণ চলবে ততক্ষণ এই ধরনের প্রচার আমরা শুনতেই থাকবো আর কি। আর প্রমাণ ছাড়া এটা আমাদের পক্ষে আসলে বিশ্বাস করা খুবই কঠিন। এটা এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে ইরানের ভবিষ্যৎ। দেখুন এখানে যে ওয়ারটা শুরু হলো আমরা দেখছি, এটাকে এখন ওয়ারটা লং টার্ম হবে নাকি শর্ট টার্ম হবে এটা এখন পর্যন্ত বলার সময় আসেনি। তবে এটি স্পষ্ট যে আমেরিকা এখানে যে লক্ষ্যটা নির্ধারণ করেছে সেটি হচ্ছে ইরানের রিজিম চেঞ্জ করা। তো রিজিম চেঞ্জ করার লক্ষ্য নিয়েই কিন্তু এই ওয়ারটা শুরু হয়েছে। এবং আপনি দেখবেন যে সেখানে খোমেনির যে বাসভবন সেখানে কিন্তু হামলা চালানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, সেটি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু খোমেনি সেখানে ছিলেন কি না এটি এখানে স্পষ্ট নয়। তো এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে রিজিম চেঞ্জ যদি করতে পারে তাহলে ওয়ারটা হয়তো লং টার্ম হবে না। কিন্তু ওয়ার টার্ম লং টার্ম হোক বা না হোক, পুরো মধ্যপ্রাচ্যে যে প্রক্সি ওয়ার প্রক্সি ওয়ার যে এখানে ছড়িয়ে পড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ আপনি জানেন যে ইরানের যে রিজিওনাল যে মধ্যপ্রাচ্যে যে রিজিওনাল যে ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসির একটা অন্যতম একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে বিভিন্ন যে ছোট ছোট গ্রুপ গুলোকে ইরান প্যাট্রোনাইজ করে থাকে যারা প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়বে। তো সেই দিক থেকে কিন্তু লং টার্ম আর দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি ইরানের সরকার পতন সম্ভব হয় তারপরেও কিন্তু এই প্রক্সি ওয়ারটা এখানে ছড়িয়ে পড়বে, এটি নিশ্চিতভাবে বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সামনে একটা আশার একটি আলো রয়েছে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র ইসরায়েল ব্যতীত মার্কিন যে এলাই গুলো রয়েছে এবং বিশ্বব্যাপী যে মার্কিন যে এলাই গুলো রয়েছে, এলাই গুলো এখন সুস্পষ্ট ভাবে তারা কিন্তু ঘোষণা দেননি যে তারা এই যুদ্ধে তারা জড়িয়ে পড়বে। এবং ন্যাটোরও কিন্তু এখানে ইনভলভ হওয়ার সম্ভাবনা খুব কম। তো সেই প্রেক্ষাপটে রিজিওনাল একটা ডিপ্লোমেসি চলবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো কিন্তু হামলার শিকার হচ্ছে। তো তারা হয়তো শেষ পর্যন্ত একটা চেষ্টা তারা চালাতে পারে যুদ্ধটি বন্ধ করে আবার নেগোসিয়েশনের পথে ফিরে নিয়ে যাওয়া যায় কিনা। নেগোসিয়েশনের তো আসলে একটা অবস্থার মধ্যে ছিল, আমরা জানি যে কাতারে তাদের একটি বৈঠক হচ্ছিল, তার মধ্যে এই ঘটনা। যেটি আপনার কাছে আসলে আমার জানবার সেটি হচ্ছে, আমরা দেখছি যে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হচ্ছে বিভিন্ন দেশের মার্কিন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে, কিন্তু দিন শেষে তো সেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেই দেশ থেকেও কোনো ধরনের এই যুদ্ধ বন্ধ হোক, আলোচনা হোক, অথবা তারাও পাল্টা কোনো জবাব দিবে কিনা এরকম একটা কোনো অবস্থা আসলে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আসলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে বরাবরই যে নীরব ভূমিকা থাকে, নানা সময় অন্যান্য রাষ্ট্রের উপরে যখন হামলা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেই অবস্থায় কি আসলে থাকছে কিনা? আচ্ছা, এখানে একটা বিষয় বুঝবার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা খুব সহজভাবে বলি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নীরব কেন, তারা কোনো কিছু কথা বলে না কেন, বা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরুদ্ধে তারা যায় না কেন। আসলে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই রাষ্ট্রগুলোর প্রত্যেকটা কিন্তু খুব শক্ত ডিফেন্স ট্রিটি রয়েছে। সো ডিফেন্স ট্রিটিতে এই ঘাঁটিগুলো ব্যবহার করার জন্য এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। তো সো এই দেশগুলো মানে পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করা ছাড়া মূলত আসলে এই দেশগুলোর এই মুহূর্তে করার কিছু নেই। যতদিন না ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে এবং যতদিন না মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর সাথে মার্কিন ডিফেন্স ট্রিটি থাকবে, ততদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে নিবৃত করা, মানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই রাষ্ট্রগুলোর অবস্থান না, এটা অত্যন্ত কঠিন। তবে তারা ডিপ্লোমেসি চালাতে পারে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনাব আজম, আপনার কাছে জানতে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে ইরানের বিরুদ্ধে তাদেরকে অবস্থান নিতে, সেটিও কি আসলে তখন তাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হবে কিনা?
হ্যাঁ, সেটাই এক প্রকার সেটাই বলা যায়। কারণ তাদের সাথে তো প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সাথে তো ডিফেন্স ট্রিটি রয়েছে সেইভাবে। তবে বাস্তবতার নিরিখে সেই রাষ্ট্রগুলো অনেককেই ভিতর থেকে চায় না যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ুক, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ুক। এটা তারা চায় না। এবং তারা একটা চেষ্টা কিন্তু তারা সবসময় রাখে যে যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে। কিন্তু আসলে তারা ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপাচাপির মুখে তাদের আসলে শেষ পর্যন্ত করার কিছু থাকে না। তবে তারা সর্বশেষ পর্যন্ত হয়তো একটা ডিপ্লোমেসির চেষ্টা চালাবে, কারণ কতগুলো ফ্যাক্টর রয়েছে, স্ট্র্যাটেজিক কতগুলো কারণ রয়েছে। তবে ইকোনমিক ফ্যাক্টর রয়েছে, যেমন পার্সিয়ান গালফ দিয়ে আপনার তেল আমদানি রপ্তানি গুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবং অয়েল মার্কেট যেটা অয়েল মার্কেটটা কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র বিভিন্ন ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। প্লাস প্রক্সি ওয়ার ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। সব দিক থেকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যে খুব ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়তেছে বিষয়টি এমনটা নয়। তবে তারা অনেক চেষ্টা শেষ পর্যন্ত তারা ভেতর থেকে তারা একটা চেষ্টা করবে যে আমেরিকাকে থামানো যায় কিনা, কিন্তু তাদের খুব করণীয় খুবই কম এই ক্ষেত্রে, এবং সফল হওয়ার সম্ভাবনা যে খুব বেশি এমনটাও কিন্তু বলা যায় না। তো সব দিক থেকে হচ্ছে বাস্তবতাটা হচ্ছে খুব কঠিন। এখন এই তারা যে রিজিওনাল ডিপ্লোমেসি একটা তারা চালাবে যে ওয়ারটাকে বন্ধ করা যায় কিনা, পাশাপাশি চায়না রাশিয়া তারাও সরাসরি যুদ্ধে অংশ নেবে বলে মনে হয় না। তবে ভেতর থেকে তারাও চাবে যে এই যুদ্ধটা বন্ধ করা হোক। এবং পাশাপাশি আমেরিকান যে অন্যান্য অ্যালায়েন্স, ইউরোপিয়ান যে অ্যালাই রাষ্ট্রগুলো রয়েছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে চাবে না যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক, বিভিন্ন রাজনৈতিক, স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক বিভিন্ন ফ্যাক্টরের কারণে। তো এইটুকু আমাদের সামনে আসার আলো রয়েছে। আর পুরো মধ্যপ্রাচ্য যে এই যুদ্ধ যদি চলতেই থাকে, পুরো মধ্যপ্রাচ্য যে অস্থিতিশীল হয়ে পড়বে এবং সারা পৃথিবীতে বিশেষ করে এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের মতো দেশগুলো, তেলের মার্কেট যদি খুব বেশি হাই হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রগুলো একটা অস্থিতিশীল, ইকোনমিক্যালি অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। তো সবকিছু মিলে ব্যাপারটি অত্যন্ত জটিল, এবং আরো 2-1 দিনের মধ্যে আমরা আসলে বুঝতে পারবো যে এই লং টার্ম ওয়ারের দিকে যাচ্ছে নাকি এটা শর্ট টার্ম ওয়ারের দিকে যাচ্ছে। সেটি যুদ্ধ আসলে দীর্ঘস্থায়িত হচ্ছে কিনা, নাকি আসলে আলোচনা করে সেটি থামানো সম্ভব হবে। আবারও নিশ্চয় যুক্ত হবেন, যেহেতু যুদ্ধ নতুন করে শুরু হয়ে গেছে, আমরা হয়তো আরো বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানবো, আলোচনা হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক মেজবুল আজম সওদাগর, এবং একই সাথে আমাদের সহকর্মী সাদিক রিপন, আপনাকেও যুক্ত হয়েছিলেন আপনি কুয়েত থেকে। দর্শক, আমরা এরই মধ্যে যেমনটা জানি যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মিলে ইরানের সাথে যে যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধ নিয়েই আসলে আমরা আলোচনা করছিলাম। আমরা নিশ্চয়ই আলোচনা আরও বিস্তারিত জানবো, তবে শেষ করতে হচ্ছে আজকের সংবাদ যোগ। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।